আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজিবি ময়মনসিংহ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ মমিনুল ইসলাম স্যার। আজকে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় এই বিষয়ে কালকে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমি ক্লাসটা নিতে পারি নাই। তো গতকালকে আমি সাধারণত একটু চিত্র অঙ্কন করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান এই বিষয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণী জ্যামিতিক আলোক বিজ্ঞান। এবং বরাবরই বলেছি তোমাদের যে এখানে লাইটের অংশটা, যেটা আর কি আলোকবিদ্যা যে অংশটা আছে, সেটা হচ্ছে দুটো অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান আর অপরটা হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান। আজকে তোমাদের যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে এখানে আমি গতকালকেই বলেছি যে এখানে চিত্র অঙ্কনটা যদি খুব সুন্দরভাবে ডিটেলস বুঝতে পারো, তাহলে সেক্ষেত্রে সৃজনশীলগুলো ওই চিত্রের আলোকেই দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে। এবং চিত্রের আলোকে দেখা যাচ্ছে যদি ধরতে না পারো, অর্থাৎ চিত্র যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সৃজনশীল অবশ্যই কঠিন হবে। তো চলো, আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ এগুলো ব্যাখ্যা করব। এবং এরপরে আছে তোমার লেন্স কি, বিভিন্ন ধরনের লেন্স আছে। তারপরে লেন্সের প্রস্তুত কিভাবে হয় তার একটা সমীকরণ। প্রিজম, যেটা হচ্ছে আলোর বিচরণ পরীক্ষা করা হয়, সেটাও আমরা দেখব। এদিক দিয়ে আমাদের কাছে দৃষ্টি সহায়ক যন্ত্র, যেটা হচ্ছে আমাদের কিছু হচ্ছে তোমার ওই যে সরল অনুবীক্ষণ যন্ত্র, যেটা হচ্ছে আতসী কাঁচ, যেটা আমরা বলতেছি একটা লেন্স ব্যবহার করা হয়, এইটা আমরা দেখব। আর দুইটা লেন্স ব্যবহার করে যেটা আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র, এইটা আমরা চিত্র অঙ্কন করে এবং সব ডিটেলস দেখব। তো পরবর্তীতে ধাপে ধাপে এগুলো আমরা সবাই দেখব। চলো আজকে ফার্মাটার নীতির সাহায্যে কিভাবে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই বিষয়ে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। জ্যামিতিক আলোক বিজ্ঞান। আমি চিত্র অঙ্কন করতেছি, অবশ্যই খেয়াল করবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই দেখো, এইটাকে আমি নাম দিলাম এম এন। কি নাম দিলাম? এটা এম এন দিলাম। তো এই ক্ষেত্রে দেখো, তুমি আমার উপরে একটু হালকা লাইট আছে, এটাকে আমরা বলতেছি উৎস। হ্যাঁ, এই যে এটা উৎস দেখা যাচ্ছে। এই উৎসের লাইট গুলো বিভিন্ন ভাবে ছড়ায় পড়ে, অর্থাৎ এখানে লাইট মানে রে অফ লাইট। এই লাইটের রে একটা, যে কোনো একটা লাইট, হ্যাঁ, আলো কই থেকে আসতেছে? এই উৎস থেকে এই তলের উপর আপতিত হচ্ছে। এই তলটাকে বলতেছি আমরা বিভেদ তল। কি তল? বিভেদ তল। আর এটাকে বলতেছি আমরা আপতিত রশ্মি। অর্থাৎ যে তলে আলোক রশ্মি তোমার আপতিত হয়, সেই তলকে বলতেছি আমরা বিভেদ তল। আর যে উৎস থেকে বিভেদ তলে আপতিত হচ্ছে, অর্থাৎ এই রশ্মিকে বলতেছি আমরা আপতিত রশ্মি। একটা নাম দিয়ে দেই, আপতিত রশ্মির নাম দেই এ, বি, আর এম এবং এন হচ্ছে তোমার কি? বিভেদ তল। তো চলো
এই যে তোমার এটাকে বলতেছি আমরা, এটা আপতিত রশ্মি, সেটা তো আমরা জানি। এবং এই এই যে একটা বিন্দু আছে, আপতিত রশ্মি কোন বিন্দুতে আপতিত হচ্ছে, এইটাকে বলতেছি আমরা আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত একটা লম্ব অঙ্কন করি আমরা, হ্যাঁ, অঙ্কিত লম্ব অঙ্কন করি, যেটা নাম দেব আমরা অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলতেছি আমরা অভিলম্ব। এটাকে বলতেছি আমরা কি? অভিলম্ব। আমাদের আজকে টপিকটা আছে ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুইটা সূত্র আজকে প্রতিপাদন করব। এই ক্ষেত্রে আমরা বলছিলাম এটা কি বিন্দু? আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলতেছি আমরা কি? অভিলম্ব। তাহলে অভিলম্বের একটা নাম দেই, এটা পি। অভিলম্ব সাধারণত এন দাও, না এন আছে, পি, এটা দাও কি? কিউ। তাহলে এইটা আপতিত রশ্মি, এটা বিভেদ তল, এইটা অভিলম্ব, মানে এটা আপতন বিন্দু এবং এটা হচ্ছে তোমার অভিলম্ব। এই ক্ষেত্রে দেখো এটা এই বিভেদ তল দুটো অংশকে ভাগ করছে, একটা প্রথম মাধ্যম আর এটাকে বলতেছি আমরা দ্বিতীয় মাধ্যম। এখন তো এই উৎস থেকে আপতিত রশ্মি যদি প্রথম মাধ্যমে ফিরে যায়, অর্থাৎ কিছু আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে আসে এবং সেই প্রথম মাধ্যম থেকে কি হয়? ফিরে যায়। তো যদি ঘটনাটাকে যদি আলোক রশ্মি ফিরে যায়, ওই মাধ্যমে ফিরে যায়, ঘটনাটাকে বলতেছি আমরা প্রতিফলন। আর যদি আলোক রশ্মি ভেদ করে বেঁকে যায়, ঘটনাটা হবে, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে, যে প্রথম মাধ্যম থেকে আসতেছে আবার যদি দ্বিতীয় মাধ্যমে ভেদ করে চলে যায়, তখন আর ঘটনা বলবো আমরা আলোর প্রতিসরণ। এই ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা, যেহেতু আমরা কি প্রমাণ করতে পারবো? ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র প্রতিপাদন করব। সো আমরা প্রতিফলন সূত্রটা আমরা আগে প্রমাণ করি। এই তোমার আপতিত রশ্মি, আপতন বিন্দু, বিভেদ তল, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি, হ্যাঁ, এটা কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। আর এটাকে বলতেছি আমরা অভিলম্ব। অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, এটাকে বলতেছি আমরা আপতন কোণ। অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, তাকে বলতেছি আমরা আপতন কোণ। আপতন কোণের ইংরেজি শব্দ হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এই ইনসিডেন্টের প্রথম অক্ষর আই। সো এখানে আমরা আপতন কোণকে কি দিয়ে প্রকাশ করছি? আই দ্বারা। তো আমি মুছে দিলাম। আর এখানে আমরা প্রমাণ করব কি? এটা বলতেছি আমরা কি? প্রতিফলন কোণ। অর্থাৎ অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, সেটাকে বলতেছি আমরা প্রতিফলন কোণ। কি বললাম? যে অবিলম্বের সাথে, সবসময় হিসাব করতে হবে, অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, তাকে বলতেছি আমরা কি? প্রতিফলন কোণ। এটা হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। অর্থাৎ আপতন কোণ এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল দুটা সমান, আই সমান আর। এই কথাটা তোমরা হয়তো বা 99 পড়ছো, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখন এইটা আমরা কিভাবে আসলো, এটা ফার্মাটের নীতির সাহায্যে আমরা সেটা প্রমাণ করব। আমি এগুলো মুছে দিলাম। ফার্মাটের নীতির সাহায্যে কি আলোর প্রতিফলন এবং প্রতিসরণ আমরা প্রতিপাদন করব। এক্ষেত্রে দেখো এই যে তলটা আছে, বিভেদ তলটা, এটা অবশ্যই তোমার সমতল পৃষ্ঠ হতে হবে। কি? ফার্মাটের নীতির সাহায্যে হতে গেলে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ যদি প্রতিপাদন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই যে তলটা নিব আর কি, সেই তলটা অবশ্যই সমতল পৃষ্ঠ হয়। অর্থাৎ ফার্মাটের নীতি সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য, বাট গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তাহলে এই যে তোমার সমতল পৃষ্ঠ, আপতিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, এটা দাও বি বিন্দু, এটা দাও কি সি বিন্দু। এবার আমরা দেখব যেহেতু হারমোনিক নীতি কিসের সূত্রের উপর মেনে চলে, সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রতিফলন এবং প্রতিসরণ সূত্র মেনে চলে, বাট গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রে নয়। তো এই ক্ষেত্রে যেহেতু এটা সমতল পৃষ্ঠ, এখান থেকে একটা লম্ব অঙ্কন করে এ থেকে এম এর উপর, আবার সি থেকে এন এর উপর একটা লম্ব অঙ্কন করো। তো এই ক্ষেত্রে এ থেকে এম পর্যন্ত এইটুকু ধরো তোমরা কি উচ্চতা না, এটা এই ছন্দ, আর এই সি থেকে এন এর উপর লম্ব অঙ্কন করে এটা ধরো কতটুকু h2। আলো কতটুকু পথ অতিক্রম করছে এবং আলো কি বেগে আসতেছে, আলোর বেগে আসতেছে সি, সি ইকুয়াল টু 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাই না? তা আলোর বেগ হচ্ছে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা আলোর বেগ, অর্থাৎ একই মাধ্যম থাকলে, অর্থাৎ প্রথম মাধ্যম, এটা কি মাধ্যম, এটা প্রথম মাধ্যম, একই মাধ্যম থাকলে আলোর বেগের কোনো পরিবর্তন হয় না। যদি মাধ্যম চেঞ্জ হয় আলোর বেগের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ঘনমাধ্যম গেলে আলোর বেগ কিন্তু তোমার কমে যায়, আর হালকা মাধ্যম হলে আলোর বেগ সবচেয়ে বেশি বেড়ে যায়। বেড়ে যাবে নাকি সবচেয়ে শূন্য মাধ্যম আলোর বেগ সবচেয়ে বেশি। এখন তুমি দেখো এইটা যদি তোমার আপতন কোণ আই হয়, তাহলে এই কোণটা কি? আপতন কোণ জানো যে এইটা আর এইটা সমান্তরাল, উহা ইয়াদের ছেদক, এই উহাদের ছেদক, এবং একান্তর কোণগুলো সবসময় পরস্পর থাকে সমান। এইটা কি? প্রতিফলন কোণ। এটাও কি? প্রতিফলন কোণ। কারণ এটা এবং এটা সমান্তরাল, এই বিসি উহাদের কি ছেদক, একান্তর কোণগুলো পরস্পর সমান। আর আপতিত এবং প্রতিফলিত এই মোট পথ কোনটুকু ধরবো আমরা? এইটুকু ধরবো না? মোট পথ যদি হয়, অর্থাৎ এইটুকু থেকে এটা আপতিত পথ, এইটুকু ধরলাম কত x, আপতিত পথ কতটুকু x, আর মোট পথ ধরো তুমি এখান থেকে এই পর্যন্ত এইটুকু ধরো l, মোট পথ কতটুকু l, অর্থাৎ এখান থেকে এইটুকু আপতিত পথ হচ্ছে এতটুকু x, তাহলে এখান থেকে এইটুকু প্রতিফলিত, দ্যাটস মিন এইটুকু হচ্ছে তোমার l মাইনাস, যেটা প্রতিফলিত পথ, প্রতিফলিত পথ। আর মোট পথটা হচ্ছে তোমার কতটুকু l, আপতিত কতটুকু x, আর প্রতিফলিত কতটুকু l মাইনাস x। আর এখান থেকে আপতিত হতে এখানে সময় গেলাম কতটুকু t1, আর এখান থেকে প্রতিফলিত হতে সময় লাগে কতটুকু t2। তাহলে মোট সময় কতটুকু আমরা লিখতে পারি t ইকুয়াল টু t1 প্লাস t2, লিখতে পারি কিনা? এইটুকু পথ আপতিত হতে সময় লাগছে কতটুকু t1, আর এখান থেকে এইটুকু পথ প্রতিফলিত হতে সময় লাগছে কতটুকু t2। তাহলে মোট সময় আমাদের এখান থেকে আসতেছে t ইকুয়াল টু t1 প্লাস t2। তাহলে তুমি হচ্ছে এদিক দিয়ে কিছু লেখালেখি করি। এখন আমরা জানি আলো কি বেগে চলে, লাইট, আলো কি সমবেগে চলে, আর সমবেগের সূত্র কি আমরা দেখতে পারি s ইকুয়াল টু কি vt, তাই তো? মানে আপতিত পথ হতে সময় লাগবে কতটুকু, এখানে লিখে দেই t1, t1 হচ্ছে তোমার আপতিত দূরত্ব, দূরত্ব, অর্থাৎ s ইকুয়াল টু কি vt, তাহলে t ইকুয়াল টু কি দূরত্ব বাই বেগ, t ইকুয়াল টু কি দূরত্ব বাই বেগ। তাহলে আপতিত দূরত্ব বাই এখানে আলোর বেগ, কিসের বেগ? আলোর বেগ, যোগ এই t2 তোমার কি ধরছিলাম? প্রতিফলিত দূরত্ব, প্রতিফলিত দূরত্ব। এখানে তো মাধ্যম একই, আলোর বেগ একই,
চলো আপতিত দূরত্ব কতটুকু, এই যে আপতিত দূরত্ব এইটুকু আমরা বের করতে পারি। দেখো এইটুকু 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু থাকে তোমার অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু থাকে তোমার লম্ব। এটা হলে মনে রাখবা যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু অবশ্যই লম্ব। এই ক্ষেত্রে এটাকে বলতে আমরা অতিভুজ, আর এটাকে বলবো আমরা কি, এইটুকু হচ্ছে লম্ব আর এইটুকু হচ্ছে ভূমি। এইটুকুর মান কত? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এইটুকুর পদ হচ্ছে, লিখে দিলাম h1 স্কয়ার প্লাস x স্কয়ার। আর এইটুকুর পদ কতটুকু? এখানে 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এইটা। পিথাগোরাসের সূত্র আছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটা প্রতিফলিত দূরত্ব। কি দূরত্ব এটা? প্রতিফলিত দূরত্ব হবে কত? লম্ব আছে কত? h2 স্কয়ার প্লাস, আর ভূমি আছে এখানে l মাইনাস x হোল স্কয়ার, l মাইনাস x হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখবো যে আলোক রশ্মি আপতিত হচ্ছে এইটুকু, মানে এভাবে আসছে, আর প্রতিফলিত হচ্ছে এইটুকু। তো এইখানে আপতিত দূরত্ব হচ্ছে এই যে, আপতিত দূরত্ব হচ্ছে √h1 স্কয়ার প্লাস x স্কয়ার, x স্কয়ার আলোক বেগ কি দিয়ে প্রকাশ করলাম আমরা? c দ্বারা। আর প্রতিফলিত দূরত্ব কতটুকু? প্রতিফলিত দূরত্ব হচ্ছে তোমার এই যে এইটুকু, √h2 স্কয়ার প্লাস l মাইনাস x হোল স্কয়ার। এবং আলোর বেগ এখানে কত আছে? c। এইটুকু আমরা চিত্র থেকে পেলাম, বোঝা যাচ্ছে? এখন দেখো x এর সাপেক্ষে t কে অন্তরীকরণ করে পাই। মানে এই সমীকরণটা আমরা x এর সাপেক্ষে t কে কি করব? অন্তরীকরণ করব। ফিজিক্সের ক্ষেত্রে এই অন্তরীকরণ এবং সমাকলন জিনিসগুলো সবসময় আমাদের ফিজিক্সে দরকার হয়। এই সূত্রগুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ম্যাথে ইন্টিগ্রেশন এবং সমাকলন যেটা বলতেছি, আর ডিফারেন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ অংশ ফিজিক্সের। তো এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে এগুলো সহজ ফিজিক্সের জন্য। তাহলে আমরা অন্তরীকরণ করে ফেললাম, দেখবো কি মুছে দিলাম। আমাদের অন্তরীকরণটা কি? কার সাপেক্ষে? x এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ করব? t কে। তাহলে লিখলাম কি dt বাই dx, অর্থাৎ d of dx কাকে? এই যে t কে। d of dx কাকে? t কে। হ্যাঁ, আবার এখানে আছে c, তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে গেলাম। d of dx ব্র্যাকেট দিলাম, কাকে করব আমরা? h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এই তো। অর্থাৎ এই অংশটুকে আমি d of x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, প্লাস বাকি অংশ আছে 1/c হচ্ছে কি? ধ্রুবক। তো সেই ক্ষেত্রে d of dx কাকে অন্তরীকরণ করব? h2 স্কয়ার প্লাস এখানে আছে তোমার l মাইনাস x হোল স্কয়ার, ব্র্যাকেট ইউজ করলাম।
টি অফ ডিটি ডিএক্স আলুর ব্যাগ। হ্যাঁ, এখন অন্তরীকরণের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল রুট ওভার এক্স ডি অফ ডিএক্স করলে, সূত্রটা মনে আছে? যে কোনো রুট ওভারের ভিতরে যাই থাকুক না কেন, রুট ওভার থাকলে লিখবো 1/2 রুট, যা আসুক না তাই লিখে দিব। এখন যদি এখানে এক্স স্কোয়ার থাকতো 1/2 রুট ওভার এক্স স্কোয়ার, এবং এইটা হচ্ছে রুট ওভারের জন্য তোমার অন্তরীকরণ। আবার ভিতরে আছে, অর্থাৎ রুট ওভারের প্যাডের ভিতরে আছে এক্স স্কোয়ার, ওকেও করতে হবে। এক্স স্কোয়ার করলে হয় তোমার ইনটু 2x। এগুলো তোমরা গণিতে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি জাস্ট এই প্রয়োজনের স্বার্থে এই সূত্রটা দিলাম। তো এখানে ডি অফ ডিএক্স, এইটাকে যদি আমি অন্তরীকরণ করি, রুট ওভার আছে, তাহলে সেটা হবে ইনটু 1/2 রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক, অর্থাৎ রুট ওভার অংশটুকু এইটাকে আমি ডি অফ ডিএক্স অপারেটরের কাজটা করলাম। কিন্তু h তো আমরা 0, কিন্তু ভিতরে তো x স্কয়ার আছে, ওইটাকেও করতে হবে। এটা ইনটু হয়ে যাবে x স্কয়ারে যদি অন্তরীকরণ করা, তাহলে কি হবে 2x প্লাস এই যে ডি অফ ডিএক্স এইটুকু করব। সূত্র কি 1/2 রুট ওভার h2 স্কয়ার প্লাস l মাইনাস x হোল স্কয়ার। এটা হচ্ছে রুট ওভার করলে 1/2 রুট, 1/2 রুট, 1 তো আছে, এর সাথে গুণ হবে এইটুকু, অর্থাৎ h2 তো করলে 0 আসে, এবং এইটুকু করলে হয় 2 ইনটু l মাইনাস x। আবার x এর সামনে মাইনাস 1 আছে, অর্থাৎ x এ করলে হয় 1, আর মাইনাস 1 থাকার কারণে এখানে মাইনাস 1। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণ করতেছিলাম যে ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। আজকে আলোচনা করব আলোর প্রতিফলন। তো ফার্মাটের নীতিটা কি? ফার্মাটের নীতিটা দেখো, x এর সাপেক্ষে কিসের পরিবর্তন? এখানে দাও, x এর সাপেক্ষে কিসের পরিবর্তন? সময়ের পরিবর্তন। অর্থাৎ x কে আমি বোঝাচ্ছি দূরত্ব, আর t কে বোঝাচ্ছি আমি সময়। অর্থাৎ দূরত্বটা সময়ের সাপেক্ষে পরিবর্তন। অর্থাৎ দেখো, এখানে আলো যদি, অর্থাৎ লাইট যদি সমতল পৃষ্ঠে হয়, অর্থাৎ এখানে সূত্রটা হয়েছে যে অল্প সময়ে ক্ষুদ্রতম পথ অতিক্রম করবে সর্বদাই, এবং এটা সমতল পৃষ্ঠ। অর্থাৎ লাইট সমতল পৃষ্ঠে অল্প সময়, অর্থাৎ ক্ষুদ্রতম সময়ে ক্ষুদ্রতম পথ অতিক্রম করবে। এই যে দেখো তুমি, এক্স এর সাপেক্ষে কিসের পরিবর্তন? সময় পরিবর্তন। তাহলে এক্স এর সাপেক্ষে মানে অর্থাৎ দূরত্বের সাপেক্ষে, অর্থাৎ অল্প দূরত্বের জন্য, কিসের দূরত্বের জন্য? অল্প দূরত্বের জন্য সময় পরিবর্তন। এখানে ধরতে হবে প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ dt বাই dx। এইটাই ফার্মাটের নীতি, যে সময়ের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে কিসের পরিবর্তন? সময় পরিবর্তন, অর্থাৎ সর্বদাই ক্ষুদ্রতম। এটাই ফার্মাটের নীতি। অর্থাৎ আলো বা লাইট সমতল পৃষ্ঠে কি করে? অল্প সময়ে, অর্থাৎ ক্ষুদ্রতম সময়ে ক্ষুদ্রতম পথ অতিক্রম করে। অর্থাৎ dt বাই dx ইকুয়াল টু 0ই বলা যায়। তাহলে আমরা ফার্মাটের নীতি অনুসারে কি লিখতে পারি? ফার্মাটের নীতি অনুসারে এই dt বাই dx টা কি 0। এই তো আমাদের ফার্মাটের নীতির প্রয়োগ হয়ে গেল। ফার্মাটের নীতির প্রয়োগ হয়ে গেল না? dt বাই dx টা কি দিলাম? 0, অর্থাৎ ক্ষুদ্রতম পথ অতিক্রম করতে আমাদের অল্প সময় লাগে। এখানে 1/c, এই অংশটা c টা এখানে চলে যাবে, এই 2 চলে যাবে, উপরে থাকে x h1 স্কয়ার প্লাস x স্কয়ার। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 চলে যাক, রুট ওভার h2 স্কয়ার, এখানে একটা 1/c ছিল, প্লাস l মাইনাস x হোল স্কয়ার। এখন এই অংশটা আমি সমীকরণের সাইড চেঞ্জ করে দিই, এবং c কমন আছে, বাদ চলে যাক। আমরা লিখতে পারবো l মাইনাস x বাই h2 স্কয়ার
প্লাস এল মাইনাস এক্স হোল স্কয়ার সমান এক্স বাই রুট ওভার এইচ হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখা যাচ্ছে তাই না? তো চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিসের সাহায্যে কিসের প্রতিপাদন করব? ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র আমরা প্রতিপাদন করব। তা আমাদের ছিল কি শেষ পর্যন্ত এইটা l মাইনাস এক্স বাই এইচ টু স্কোয়ার প্লাস l মাইনাস এক্স হোল স্কোয়ার এক্স বাই এইচ ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো l মাইনাস এক্স এখানে এই প্রতিফলন কোণ তো এইটা এটা একান্ত কোণ বলে এই আর কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? এই আর কোণের সাপেক্ষে এই অর্থাৎ সূক্ষ্ম কোণের বিপরীত কি লম্ব, এবং এই অংশটুকু ছিল তোমার কতটুকু? l মাইনাস এক্স, এটা লম্ব, আর এইটুকু হচ্ছে তোমার ভূমি, আর এইটুকু হচ্ছে তোমার অতিভুজ। এই ক্ষেত্রে l মাইনাস অংশটা কি লেখা যায়? এইটুকু লম্ব, আর এইটুকু লেখা যায় কি অতিভুজ। অর্থাৎ l মাইনাস এক্স এর দূরত্বটা কি লম্ব, আর এইটুকু দূরত্বটা কি অতিভুজ। অর্থাৎ লম্ব বাই অতিভুজ এটা আমরা লিখতে পারি সাইন। অর্থাৎ সাইন কোন কোণের সাপেক্ষে? এই আর কোণের সাপেক্ষে, অর্থাৎ প্রতিফলন কোণের সাপেক্ষে এটা সমান এটা লেখা যায়। আর এটা কি আপতন কোণের সাপেক্ষে, এটার বিপরীত হচ্ছে এইটুকু লম্ব, আর এইটুকু হচ্ছে তোমার অতিভুজ। অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এইটুকু লম্ব আর এইটুকু হচ্ছে অতিভুজ। অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বটা হচ্ছে x, অতিভুজ হচ্ছে এইটুকু। এইটুকু কোন কোণের সাপেক্ষে? আই কোণের সাপেক্ষে, অর্থাৎ আপতন কোণের সাপেক্ষে। তাহলে এইটুকু সমান লেখা যায় এই, আর এইটুকু সমান লেখা যায় এই। তাহলে সাইড রুট দিয়ে যায় sin i ইকুয়াল টু লেখা যায় কি x বাই রুট ওভার h হোল স্কয়ার প্লাস x স্কয়ার, আর sin r সমান লেখা যায় l মাইনাস x বাই রুট ওভার h স্কয়ার প্লাস l মাইনাস x হোল স্কয়ার, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে sin এবং sin একই মান আছে, সুতরাং r সমান লেখা যায় i। সুতরাং আপতন কোণ i সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখানে বিশেষ শর্তগুলো আমি একটু আলোচনা করি। আমি কার সাহায্যে প্রতিফলন করলাম? ফার্মাটের নীতির সাহায্যে হলো প্রতিফলন i সমান r। অর্থাৎ এখানে বিশেষ শর্ত লিখে দেই, বিশেষ দ্রষ্টব্য i ইকুয়াল টু 0 ডিগ্রি হলে r ইকুয়াল টু কি 0 ডিগ্রি হবে। অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখানে আপতন কোণ 0 ডিগ্রি মানে কি জানো? আলোক রশ্মিটা এই যে p থেকে এই b বরাবর, অর্থাৎ অবিলম্ব বরাবর আপতিত হচ্ছে। কোন বরাবর? অর্থাৎ আলোক রশ্মি যদি অবিলম্ব বরাবর আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি অর্থাৎ প্রতিফলন কোণ 0 ডিগ্রি হয় বিদায়, প্রতিফলিত রশ্মি কি অবিলম্ব দিকেই ফিরে আসে। অর্থাৎ আপতন কোণ 0 ডিগ্রি হওয়া মানে আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হবে, এবং প্রতিফলন হবে তোমার কি সেই অবিলম্ব বরাবরই। তাহলে আবার দ্বিতীয় সূত্র i equal to 90 ডিগ্রি, i equal to 90 ডিগ্রি হওয়া মানে আপতিত রশ্মিটা বিভেদ তল বরাবর যাবে। অর্থাৎ আলোক রশ্মি যদি আপতিত রশ্মি যদি তোমার কোন বরাবর বিভেদ তল বরাবর যায়, তাহলে প্রতিফলিত রশ্মিটা ফিরে আসবে না, এটা প্রতিফলন ঘটবে না। অর্থাৎ বিভেদ তল বরাবর হলে বিভেদ তল বরাবর সরাসরি চলে যাবে। যেমন মনে করো আমি যদি এখানে একটা লাইট দিই, এবার এটা মনে করো এটা লাইট, তাহলে দেখা যাচ্ছে আমি বিভেদ তল বরাবর গেলাম, এটা ফিরে আসবে, প্রতিফলন হবে না, এটা সরাসরি চলে যাবে। অর্থাৎ অন্য কোনো মাধ্যম নাই, একই মাধ্যম থাকার কারণে সরাসরি চলে যাবে। অর্থাৎ আলোক রশ্মি অর্থাৎ i equal to 90 ডিগ্রি, সেক্ষেত্রে প্রতিফলন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। দেখো এখানে আপতন কোণ 90 ডিগ্রি, এখানে প্রতিফলন কোণ r equal to কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ আপতিত রশ্মি তোমার যখন এই কোণ দিক দিয়ে গেলে বিভেদ তল বরাবর গেলে সরাসরি আলোক রশ্মি বিভেদ তল বরাবর চলে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আজকে প্রমাণ করিলাম কি ফার্মাটের নীতির সাহায্যে
আপাতন কোণ সমান কি প্রতিফলন কোণ। পরবর্তীতে আমি ফার্মাটা নীতির সাহায্যে আলোর প্রতিসরণ, এই সূত্রটা আমি একটু দেখব, প্রতিপাদন করব, এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, গুরুত্বপূর্ণ। তো চলো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আলো ফার্মার নীতির সাহায্যে আলো প্রতিসরণের সূত্রটা দেখব এবং প্রতিপাদন করব এবং কিছু আমরা মাধ্যম নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।